আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। এইচএসসি দ্বিতীয় বর্ষের স্টুডেন্টদের জন্য আমরা দ্বিতীয় পত্রের যে টপিক, সে টপিকগুলা ধারাবাহিক ক্লাসের আজকে আমরা ৭ নাম্বার ক্লাসে অবস্থান করছি এবং অর্থাৎ উচ্চারণ টপিকটার আমরা ক্লাস নিচ্ছি। এই উচ্চারণের আমরা ১ম এই ৬ টি ক্লাস নিয়েছি। আজকে আমরা ৭ নাম্বার ক্লাসটা নিচ্ছি। মফলার উচ্চারণ নিয়ে আমরা কথা বলব। অর্থাৎ আমরা এই উচ্চারণগুলাকে নিয়ে ডিটেইলস পড়বো সেটা ক্লাসরুমে। তবে আমরা আপাতত কিছুটা হলে যেন স্টুডেন্টদের উপকার হয় সেই অর্থে কিন্তু আমরা ভিডিওগুলো করার চেষ্টা করছি। ফলার উচ্চারণ নিয়ে আমরা কথা বলবো। মনে রাখবো এটা একটি ফলা। ফলা কাকে বলে? ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে কিন্তু ফলা বলা হয়। এই ফলার উচ্চারণটা মনে রাখার সময় মনে রাখতে হবে এই ফলা যেহেতু একটি নাসিক্য ব্যঞ্জন সেহেতু ফলার উচ্চারণের সাথে চন্দ্রবিন্দু নাসিক্য বর্ণটা চন্দ্রবিন্দুর যে মানে চন্দ্রবিন্দুর প্রক্রিয়াটা খুব সক্রিয়ভাবে জড়িত। কিভাবে জড়িত আমরা একটু দেখি। আমরা আগের ভিডিওতে ফলার উচ্চারণ নিয়ে যেমনভাবে কথা বলেছি ফলার উচ্চারণ বৈশিষ্ট্যটা কিন্তু মোটামুটি প্রায় সেই রকমই। ফলাও কখনো কখনো শব্দের প্রথমে যখন থাকবে আমরা মনে রাখবো ১ নাম্বার এটা হলো আমাদের সূত্র নাম্বার 1। ফলা যদি কোনো শব্দের প্রথম বর্ণের সাথে থাকে তাহলে সেই ফলার উচ্চারণটা হবে না। তবে ফলার উচ্চারণ না হলেও ফলা আউট হওয়ার সময় সে একটি বর্ণকে রেখে যাবে, সে বর্ণটার নাম হচ্ছে চন্দ্রবিন্দু। আচ্ছা, আমরা এটার উচ্চারণটা হচ্ছে শ্মশান। তার মানে প্রথমে আছে ফলার উচ্চারণটা কিন্তু আমরা করিনি। ফলার কোনো কাজই নেই। কিন্তু যেহেতু ফলার হচ্ছে একটি নাসিক্য ব্যঞ্জন সেহেতু তার উপরে আমরা একটা চন্দ্রবিন্দু বসাই দিতে হবে। অর্থাৎ মনে রাখতে হবে ফলার সাথে চন্দ্রবিন্দুর কার্যকলাপটা গভীরভাবে জড়িত। এরপরে ২ নম্বরে আসি। ফলা যদি শব্দের মাঝে বা শেষ বর্ণের সাথে থাকে, শব্দের মাঝের বর্ণের সাথে কিংবা শেষ বর্ণের সাথে থাকে, তাহলে যার সাথে থাকবে তার উচ্চারণ হবে ২ বার এবং ফলার মতোই নিয়মটা ২ বার। তবে এখানে পার্থক্য কি? ফলার সাথে ফলার পার্থক্য হচ্ছে ২ বার উচ্চারণ করার সময় ফলার উচ্চারণে ২ নাম্বারটার উপরে একটু চন্দ্রবিন্দু বসাতে হবে। যেমন আমি যদি বলি, আমি দেখতে পাচ্ছি এখানে আমি দেখতে পাচ্ছি যে ফলাটা শব্দটির শেষ বর্ণের সাথে আছে। তার মানে এই শব্দটার উচ্চারণ কিন্তু হচ্ছে গ্রীষ্ম। এই যে এটাই উচ্চারণ, অর্থাৎ যার সাথে আছে মূর্ধন্য ষ এর কিন্তু উচ্চারণে থাকার ক্ষমতা নাই, সে কনভার্ট হবে কিসে? তালব্য ষ। তার মানে তালব্য ষকে সে কয়বার করবে? ২ বার করবে। যেহেতু ২ বার করেছে সেহেতু ২ নাম্বারটার উপরে আমরা একটা চন্দ্রবিন্দু বসায় ফেলবো। অর্থাৎ ২ বার উচ্চারণ হলে ২ নাম্বারটার উপরে কিন্তু আমরা গিয়ে চন্দ্রবিন্দু বসাবো। এরপর আরেকটা উদাহরণ দেই। আমি বললাম হচ্ছে বিস্ময়। তার মানে কি? এখানে ফলা আছে কোথায়? শব্দের মাঝের বর্ণের সাথে। তাহলে এই শব্দটার উচ্চারণ হবে ২ বার, বিচয়। এখন যেহেতু ২ বার উচ্চারণ হয়েছে ২ নাম্বারটার উপরে বসাই দিব আমরা হচ্ছে চন্দ্রবিন্দু। তাহলে আমি আবার বলি, শব্দের প্রথমে যদি ফলা থাকে তাহলে সে ফলার উচ্চারণ হবে না, কিন্তু তার উপরে চন্দ্রবিন্দু বসাবো। ফলা যদি শব্দের শেষে কিংবা মাঝে থাকে তাহলে যার সাথে থাকবে তার উচ্চারণ হবে ২ বার এবং ২ নাম্বারটার উপরে বসাবো আমরা হচ্ছে একটি চন্দ্রবিন্দু। এখানে একটু পেঁচ আছে। এই জায়গাতে সংস্কৃত ব্যাকরণের সাথে মারামারি আছে। যেমন আমরা আ এই যে এই শব্দটা কিন্তু আমাদের সংস্কৃত ব্যাকরণ অনুযায়ী উচ্চারণটা হচ্ছে উষ্ম। সংস্কৃত ব্যাকরণ অনুযায়ী উচ্চারণটা হচ্ছে উষ্ম। অর্থাৎ কোন সংস্কৃত কিছু কিছু শব্দে ফলার উচ্চারণ ডিরেক্ট হয়ে যায়। যদি ফলার উচ্চারণ ডিরেক্ট হয়ে যায় তাহলে সেখানে কিন্তু আবার চন্দ্রবিন্দু বসানোর প্রয়োজন নেই। তবে এই শব্দটার আধুনিক উচ্চারণ অর্থাৎ বাংলা ভাষায় উচ্চারণটা হচ্ছে উস্য। যখন এইরকম উচ্চারণ করব বা উস্য উচ্চারণ করব তখন কিন্তু আমি এই জায়গাতে একটা চন্দ্রবিন্দু বসায় ফেলবো। ঠিক তেমন এরকম করে শব্দ আছে অকাল কুষ্মাণ্ড। আমি যখন অকাল কুষ্মাণ্ড বলবো, মাণ্ড বলে দেব তখন কিন্তু চন্দ্রবিন্দু বসাবো না। কিন্তু এই অকাল কুষ্মাণ্ড শব্দটার বাংলা ব্যাকরণে উচ্চারণ হচ্ছে অকাল কুষাণ্ড। অকাল কুষাণ্ড। যখন আমি ষাণ্ড বলবো তখন কিন্তু ২ নাম্বার তালব্য ষ এর উপরে কিন্তু আমাকে একটা চন্দ্রবিন্দু বসাতে হবে। এইখানে আমাদের বাংলা ব্যাকরণের সাথে সংস্কৃত ব্যাকরণের একটু মারামারি আছে। এই জায়গাটা আমাকে একটু খেয়াল করতে হবে। তাহলে আমি এই ফলার উচ্চারণ নিয়ে আমরা কথা বললাম এবং ফলার উচ্চারণে এসে একটু ডিফিকাল্ট উচ্চারণ আছে। কিছু বর্ণের সাথে ফলার উচ্চারণ হয়। আমি বর্ণগুলা মনে রাখি। আমরা যদি বর্ণগুলা মনে রাখি যে গ, ও, ট, দন্ত ন, মূর্ধন্য ম, ল। এই কয়টা বর্ণের সাথে যদি ফলা যুক্ত অবস্থায় থাকে তাহলে ফলার ডিরেক্ট উচ্চারণ হয়। যেমন আমি যদি বলি, আমি সব উদাহরণ দেব না। এই যে এখানে দেখতে পাচ্ছি ফলাটা কিন্তু এই যে ল এর সাথে যুক্ত অবস্থায় আছে। যেহেতু ল এর সাথে যুক্ত অবস্থায় আছে
সেহেতু ম ফলাটা ডিরেক্ট উচ্চারণ হবে, তাহলে এই শব্দটার উচ্চারণ হবে বাল্মীকি, বাল্মীকি। আর যখন ম ডিরেক্ট চলে আসবে তখন কিন্তু সেখানে চন্দ্রবিন্দু বসানো যাবে না। ও যে বর্ণটাকে ডাবল করবে তার ২ নাম্বারটার উপরে চন্দ্রবিন্দু বসবে, কিংবা ও যদি কখনো স্বেচ্ছায় হারিয়ে যায় তাহলে তার উপর একটা চন্দ্রবিন্দু সে রেখে যাবে। এই কথাটা কিন্তু একটু মনে রাখতে হবে, কারণ পরীক্ষার হলে এইচএসসির স্টুডেন্টরা অনেক সময় চন্দ্রবিন্দু বসাতেই ভুলে যায় যে কোথায় আমি চন্দ্রবিন্দুটা বসাবো। আর চন্দ্রবিন্দু কেন বসছে? কারণ হচ্ছে এই নাসিক্য ব্যঞ্জনের সাথে এই চন্দ্রবিন্দুর কার্যকলাপ। আচ্ছা, এরপর আমি মনে করলাম যে এরকম দিলাম মৃন্ময়। তার মানে আমি দেখতে পাচ্ছি যে এই যে মূর্ধন্যর সাথে কিন্তু যুক্ত হয়ে আছে। তখন এই শব্দটার উচ্চারণ কি হবে? মৃন্ময়, মানে ডিরেক্ট ম ফলার উচ্চারণটা হবে। এইরকম করে আরো কিছু চিন্ময় উচ্চারণ আছে, বাগ্ময় উচ্চারণ আছে। এরকম করে কিছু উচ্চারণ আমরা দেখতে পাবো যে এই বর্ণ যেমন আমি যদি বলতাম আ এই যে এটা কি উচ্চারণ হবে? বাগ্মী। এটা উচ্চারণটা কি হবে? বাগ্মী। এরকম করে উচ্চারণ করতে পারো আমি জন্ম। তার মানে এই কয়েকটা গ, ও, ট, মূর্ধন্য ন, মূর্ধন্য ম এবং ল, এই বর্ণগুলোর সাথে যদি কখনো ম ফলা যুক্ত অবস্থায় থাকে তাহলে তাদের উচ্চারণ ম ফলার উচ্চারণটা সাধারণত হয়ে যায়। আর তাহলে আমরা মোটামুটি ম ফলার উচ্চারণ জানার চেষ্টা করেছি। এগুলা নিয়ে ডিটেইলস ক্লাস হবে। ডিটেইলস কথা হবে ক্লাসরুমে। ডিটেইলস উদাহরণ দিব আমরা হচ্ছে ক্লাসরুমে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে এরকম ছোট্ট কোনো একটি ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।